যদি একবার বোঝার চেষ্টা করি জিও পলিটিক্স বা এই ভূ রাজনীতির ক্ষেত্রে হচ্ছেটা কি, মানে আমাদের যারা ভারতবর্ষে বসে রয়েছি, জেলাগুলোতে বসে রয়েছি, যারা যখন বাংলাদেশের বিষয়টা দেখছিলাম, আমরা সরাসরি বুঝতে পারছিলাম প্রক্সিমিটির জন্য যে বাংলাদেশে কিছু হলে সেটা সরাসরি তার এফেক্ট পশ্চিমবঙ্গে পড়বে। ভারত পাকিস্তানের সময়ও আমরা বুঝতে পারছিলাম যে সরাসরি এফেক্ট ভারতের বিভিন্ন রাজ্যে পড়বে। কিন্তু এখন ইরানটা যেহেতু অনেকটা দূরে এবং ইসরায়েলটাও অনেকটা দূরে, কিন্তু কানেকশনটা আছে। ভারতের আমি অনেক মানুষকে দেখছি যারা রাস্তায় একদম সরাসরি ইরানের জন্য নেমেছেন, আবার অনেক মানুষকে দেখছি যারা সরাসরি বলছেন হ্যাঁ আই লাভ ইসরায়েল। কিন্তু ভারত সরকার খুব ব্যালেন্সড একটা জায়গা রেখেছে। একটু যদি সাম আপ করে দাও আমাদের যারা বিভিন্ন জেলায় জেলায় বসে দেখছেন আমাদেরকে। দেখুন, মানে আমরা আন্তর্জাতিক সম্পর্ক পড়াতে গিয়ে এই যে নতুন যে রাইজ অফ যে ধরনের বিটস অ্যান্ড পিসেস, মানে লিমিটেড ওয়ার হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে থেকেই, এটাকে আমরা ফ্র্যাগমেন্টেড ওয়ারও বলতে পারি। এবং এই ফ্র্যাগমেন্টেড ওয়ারে যেটা হয়, কারণ আপনি জানবেন যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন প্রথম নিউক্লিয়ার বম্ব পরে, তারপর থেকে কিন্তু একটা ডিসআর্মামেন্টের প্রক্রিয়া শুরু হয় সারা পৃথিবী জুড়ে। এবং সেক্ষেত্রে প্রচুর দেশ তারা যখন নিউক্লিয়ার আর্মামেন্টের ভয়াবহতা বুঝতে পারে যে একটা নিউক্লিয়ার বোম কতটা ডিস্ট্রাকটিভ হতে পারে, এবং সে রীতিমতো বিশ্বের যে ভৌগোলিক ম্যাপ, সেই ম্যাপকে পর্যন্ত চেঞ্জ করে দিতে পারে, তার পরবর্তীকালে আপনি দেখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945-এ শেষ হওয়ার পরে আমরা কিন্তু কোল্ড ওয়ারের মধ্যে চলে গেছিলাম বেশ কিছুদিন, প্রায় 90-এর দশক পর্যন্ত, এবং তারপরে সোভিয়েটের যখন ডিসইন্টিগ্রেশন হলো এবং তার পরবর্তীকালেও। কিন্তু আজকে এই কোল্ড ওয়ার থেকে আবারও কিন্তু বিশ্ব বেরিয়ে এসছে এবং লিমিটেড হট ওয়ার চলছে, যেটাকে আমরা আন্তর্জাতিক রাজনীতির ভাষায় বলি। এটার একটা রাফ যদি বাংলা আপনি ট্রান্সলেশন করেন, এটাকে মানে গরম যুদ্ধ বলা যেতে পারে, কিন্তু যদিও উষ্ণ যুদ্ধ, যদিও হট ওয়ারই বলতে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করছি। এবং এই হট ওয়ারের ক্ষেত্রে যেটা হয় এখানে, এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং প্যালেস্টিন, তার সাথে সাথে লাগাতার ইউক্রেন, রাশিয়া, এবং আপনি দেখবেন বিভিন্ন এরিয়াতে, ওয়ার্ল্ড পলিটিক্সের বিভিন্ন এরিয়াতে, বারিং ফিউ কন্টিনেন্ট, লিমিটেড ইন্ডিয়া পাকিস্তান এখানে চলছে। কিন্তু সমস্যা এখানে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার কিন্তু এখনও ব্রেকআউট হচ্ছে, এবং সেই সম্ভাবনা থেকে অনেকে প্রেডিক্ট করতেই পারে, তার মতো করে ওয়াইল্ড প্রেডিকশন করতেই পারে। কিন্তু বিশ্বযুদ্ধ যদি, এটা আমি বোঝার চেষ্টা করছি, বিশ্বযুদ্ধ যদি লাগে সেটা তো প্রত্যেকটা দেশের ক্ষতি। মানে কোভিডের পরে কেউ অকারণে, মানে যুদ্ধ ভাবটা থাকতেই পারে, কিন্তু যুদ্ধটা লাগবে কেন? মানে ভারতের ক্ষেত্রে অনেকে যুদ্ধে ইনভলভ করে দেওয়ার চেষ্টা করছিল। আমরা এখনো চাই পাকিস্তানকে মানচিত্র থেকে মিটিয়ে দিতে, তার জন্য নিজেদের কেন ক্ষতি করব? আমি আপনাকে হট ওয়ারের একটা সোশ্যাল পয়েন্ট অফ ভিউ বলছি। বিভিন্ন পলিটিক্যাল হিস্টোরিয়ানরা লিখেছেন এটা। আমার খুব মনে পড়ছে 2024 সালে ফিলিপ টাকারের একটা বই, বিখ্যাত বই এসছে, এবং সেই বইতে উনি লিখছেন, মানে দ্য ব্লাডি হ্যান্ড অফ সোলেইমানিতে, এবং তিনি বলছেন যে এই লিমিটেড হট ওয়ার যেখানে যেখানে হচ্ছে, সেখানে কিন্তু কোনো না কোনোভাবে আপনি দেখুন একটা বিবাদ হচ্ছে, এটার কিন্তু একটা ডিরেক্ট আইডিওলজিক্যাল কনফ্রন্টেশনও চলছে, যেটা আমি এই আগের প্রোগ্রামেই কিছুক্ষণ আগে বলছিলাম যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের থিওরি যারা পড়েছে স্যামুয়েল হ্যান্টিংটনের বই, তারা জানবেন যে এটা অবশ্যম্ভাবী ছিল। আপনি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুধুমাত্র কিন্তু আজকের দিনে বাইল্যাটারাল যুদ্ধ নয়, এবং আপনি রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে, এবং ইউক্রেন নিয়ে বিভিন্ন দেশ, বিশেষত আমেরিকা যে ধরনের পজিশনিং নিয়েছে, আজকের ইসরায়েল ভার্সেস ইরান এবং গাজাকে কেন্দ্র করে, এবং যে বৃহত্তর একটা শক্তি গোষ্ঠীর উদ্ভব হচ্ছে, সেখানে কিন্তু একটা আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন চলছে। আপনি যদি খোমেনির কে নিয়ে যে ওয়েস্টার্ন অথর্সরা যে বই লিখেছেন, সেখানে খোমেনি কিন্তু অলওয়েজ, এবং আপনি যদি সাদি হামিদ বিখ্যাত খোমেনি খুব লিবারাল ডেমোক্র্যাট
সেকুলার, তাহলে খোমেনিকে কেন মানে আমি বোঝার চেষ্টা করছি যে ভারতবর্ষের যারা লিবারাল ডেমোক্র্যাট বলে পরিচিত বা বামপন্থী বলে পরিচিত তারা খোমেনিকে কেন এত বেশি করে সাপোর্ট করছে বা ইরানকে কেন সাপোর্ট করছে, মানে আমি থট প্রসেসটা জানার চেষ্টা করছি। দেখুন, আমি তো অনেক ক্ষেত্রে এটাকে বলি এটা আইডিওলজিক্যাল অ্যাস্থেটিক, মানে এই বাবেলের মধ্যে থাকা, মানে ধরুন একটা পস কফি শপে একটা যদি ইরানকে, একটা খোমেনিকে নিয়ে যদি বা অসীম মুনিরকে নিয়ে যদি গল্প না করা যায়, বা জেএনইউতে আমাদের কত ভালো বিপ্লব ছিল সেটা নিয়ে যদি না বলা যায়, তাহলে আর কি হলো। কিন্তু আমি বলছি যেটা সিরিয়াস কনসার্ন আপনাকে আমি বলছি যে এই মুহূর্তে এই আইডিওলজিক্যাল রিপোজিশনিং চলছে যুদ্ধের মধ্যে দিয়ে। এই আইডিওলজিক্যাল রিপোজিশনিং এ কে জিতবে, মতাদর্শগতভাবে মানে স্ট্যান্ড চেঞ্জ করাটা কিভাবে বলছেন আপনি? মতাদর্শগতভাবে আমি যুদ্ধের নিরিখে বলছি। আপনি দেখুন, খোমেনির অলওয়েজ ওয়েট ড্রিম ছিল যে সারা বিশ্বকে ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের নিরিখেই ভাবা, এবং স্যামুয়েল হান্টিংটন এটা নিশ্চিতভাবে, যেটাকে এডওয়ার্ড সাইদের মতো প্যালেস্টিনিয়ান স্কলাররা সেটাকে লিভিং উইথ ইসলাম নামক বইতে তারা লিখে গেছে, ওরিয়েন্টালিজমে লিখে গেছে, কিন্তু সে কখনোই এটা স্বীকার করেনি যে উইদিন ইসলামিক সিভিলাইজেশনস তার মধ্যে অনেক ধরনের ফ্র্যাগমেন্টেশনস রয়েছে। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের মধ্যে যে স্ট্রং ইসলামিক কান্ট্রিজ রয়েছে, যাদেরকে ইসলামের ধারক এবং বাহক বলা হয়, তারা আজ ইরানের পাশে দাঁড়ায়নি। তাদের ইসলাম নিয়ে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন আছে। সৌদি আরবও একটু গা বাঁচিয়ে যেন আপনি দেখুন জর্ডানের ক্ষেত্রে আমরা দেখেছি, জর্ডন মিসাইলকে যেগুলো ইরান থেকে আসছে, কিছু কিছু মিসাইল তো জর্ডনও নামিয়ে ফেলছে একদম। এবং সেক্ষেত্রে আপনি বলুন, আপনার এই যে আরবের যে আপনি বলছেন যে মুসলিম ব্রাদারহুড বা ইসলামিক ব্রাদারহুডের থেকেও এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ন্যাশনালিজমটা, মানে বিভিন্ন দেশ নিজের দেশের জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়ার জন্য প্যালেস্টাইন বা ইরানের ক্ষেত্রে করছে। ন্যাশনালিজম আমি বলি ইটস অ্যান এরা অফ ইসলামিক রিভাইভালিজম, এবং ইসলামিক রিভাইভালিজমের এরাতে ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসির ইমাজিনেশনের সাথে বা আইডিয়া অফ ডেমোক্রেসির সাথে বা আইডিয়া অফ লিবারাল ডেমোক্রেসির সাথে ইসলামিক ইমাজিনেশন অফ রাষ্ট্র কাঠামো, এইটার একটা একেবারে স্ট্রং কনফ্রন্টেশন শুরু হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।